আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আজকে আমরা পড়াশোনা করব আমাদের বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি। তো এই অধ্যায়ে যদি প্রথমত আমরা গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলি, তো দেখবা প্রথমের দিকে তোমরা কিছু বৈজ্ঞানিক নাম পাবে এবং কিছু প্রকারভেদ পাবে। তো চেষ্টা করবে সেই প্রকারভেদগুলো যথাসম্ভব সময় দিয়ে ভালো মতো চর্চা করে মুখস্থ করা, বিকজ এখান থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। ঠিক আছে, এরপর যদি আমরা বলি চিত্রের কথা, তো চিত্র রয়েছে কিছু ইম্পর্টেন্সের, যেমন এই চিত্রটা খুবই বেশি ইম্পর্টেন্স, এই চিত্রটা যে কোনোভাবে আসতে পারে। ঠিক আছে, এরপরে আরেকটা চিত্র আছে, মেবি আমরা একটু যদি দেখি, হ্যাঁ নিচের দিকে যদি দেখো, এখানে দেখো দুইটা চিত্র আছে। এই দুইটা চিত্র কিন্তু একের পর এক খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা করবে যখন তোমরা পরীক্ষায় দিতে যাবে এই অধ্যায়ের উপরে, বা যদি বলি আমি অর্ধবার্ষিক পরীক্ষার কথা, তো তাহলে কিন্তু তোমাদের এই দুটো চিত্র ভালো মতো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো আজকে আমাদের যে পড়ার যে মূল সৃষ্টি সেটা হচ্ছে আমরা অনুশীলনী পড়ব, সম্পূর্ণ অনুশীলনী। সেখানে আমরা শূন্যস্থান পূরণ পাবো, এখানে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন পাবো, এখানে আমরা বহু নির্বাচনী প্রশ্ন পাবো, এরপরে আমরা এখানে সৃজনশীল পাবো। ওকে, তো চলো আমরা শুরু করি। তো আমাদের এখানে রয়েছে সর্বপ্রথম শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণের প্রথম যেটা ছিল সেটা ছিল প্রজনন, প্রধানত দুই রকম, যৌন জনন ও অযৌন জনন। 2 নাম্বার, যখন একটিমাত্র গর্ভাশয় ফলে পরিণত হয় তাকে একক ফল বলে। যে ফুলে 4টি অংশ থাকে তাকে সম্পূর্ণ ফুল বলে। পরাগায়নে 2 ধরনের স্বপরাগায়ন এবং পরপরাগায়ন। একটি সম্পূর্ণ পুষ্পমঞ্জরি ফলে পরিণত হলে তাকে গুচ্ছ ফল বলে। ডিম্বক পরিণত ফলের বীজে পরিণত হয়। ঠিক আছে, আর যেখানে যতগুলো ব্ল্যাক কালার করা তোমরা অবশ্যই জানবে, সেগুলোই আমাদের শূন্যস্থান। এরপরে আমরা যাব সংক্ষিপ্ত প্রশ্নে। তো দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো ছিল, যে অযৌন প্রজনন উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি দ্রুত এবং নির্ভুলভাবে নতুন উদ্ভিদ উৎপাদন করতে সাহায্য করে। বীজ ছাড়াই বংশবৃদ্ধি সম্ভব হয় এবং একই গুণাগুণ সম্পন্ন উদ্ভিদ তৈরি করা যায়। 2 নাম্বার, আম গাছের কলম করা হয় কেন? ঠিক আছে, যাতে দ্রুত ফলন পাওয়া যায়, মাতৃগাছের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে এবং উচ্চমানের ও সুস্বাদু ফল উৎপাদন নিশ্চিত করা যায়। এরপরে আমাদের বহু নির্বাচনী। তো এখানে আমি চেষ্টা করেছিলাম একটু কালার করার, বাট জানি না কেন টেকনিক্যাল কিছু কারণ এখানে কালার করা সম্ভব হয় নাই। ঠিক আছে, তো দেখো প্রথমটা যেটা ছিল যে কোনটি গুচ্ছ ফল, সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার, আনারস। 2 নম্বর হচ্ছে পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি? তো এখানে উত্তর ছিল ঘ নম্বর, রঙিন ও মধু গ্রন্থিযুক্ত। এবং 3 নম্বর ছিল যে চিত্রটা দেওয়ার পরে বলছিল যে চিত্রে কোন অংশটি পরাগরেণু ধারণ করে। ঠিক আছে, এটা ছিল সেই আমাদের চিত্রটা থেকে এখানে এটাকে ইম্পোর্ট করা হয়েছে। তো এখানে যে অংশটাকে পরাগরেণু ধারণ করে সেটা হচ্ছে খ নাম্বার। ঠিক আছে, মানে হচ্ছে ও, এই অংশটা হচ্ছে পরাগরেণু ধারণ করে। ওকে, এরপরে এই অনুযায়ী 4 নাম্বারটাতেও ছিল। 4 নাম্বারের প্রশ্ন ছিল যে চিত্রের পি অংশটি ফলে পরিণত হয়, বীজে পরিণত হয়, বংশবিস্তারে সাহায্য করে। তো এখানে কোনগুলো সঠিক আমরা এখানে দেখতেছি। পি অংশ যেটা, সেটা হচ্ছে একদম সম্পূর্ণ প্রসেস শেষ হওয়ার পর লাস্টের অংশটা, তার মানে সে সবগুলো কাজই করতে পারে। ঠিক আছে, তো এখানে 3টাই ওকে। এরপরে আমাদের শুরু হচ্ছে সৃজনশীল পার্ট। এখন সৃজনশীল পার্টে ক নাম্বার এবং খ নাম্বারটা আমি হয়তো একটু রিড করে বলে দিব, বাট গ এবং ঘ নাম্বারের ক্ষেত্রে তোমরা ভিডিওটি পজ করে তোমরা নিজের মতো করে লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো ক নাম্বারটা যেটা ছিল আমাদের, যে প্রজনন কাকে বলে। তো যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলে। ওকে, এরপরে খ নাম্বারটা হচ্ছে পরাগায়ন বলতে কি বোঝায়। ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে। পরাগায়নকে পরাগ সংযোগও বলা হয়। পরাগায়ন ফল ও বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্বশর্ত। পরাগায়ন 2 প্রকার, যথা স্বপরাগায়ন, পরপরাগায়ন। ঠিক আছে, তো আমাদের পরাগায়নের যে সম্পূর্ণ বৈশিষ্ট্যটা আমরা এখানে বলতে পেরেছি। এরপরে আমাদের যে গ নম্বরটা ছিল সেটা হচ্ছে আমাদের যে প্রশ্নটা দেখি, এমএনওপি অংশের সমন্বয়ক গঠিত উদ্ভিজ অঙ্গজটি লম্বচ্ছেদ চিত্র অঙ্কন করো। তো যেটা তোমাদের বলেছিলাম বইয়ের সেই ফুলের চিত্রটা আমাদের এখানে দরকার। ঠিক আছে,
তো আমরা এখানে জাস্ট সিম্পল আমাদের উদ্দীপকটাকে একটু সুন্দরভাবে বিশ্লেষণ করে আমরা আমাদের চিত্রটাকে এখানে দিয়ে দেবো। ওকে, তো তোমরা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা ভিডিওটা পজ করে তোমরা লিখে নিতে পারো। এরপরে চলে যাচ্ছি আমরা ঘ নম্বরে। তো ঘ নম্বরের প্রশ্নটা ছিল যে এম ও পি, ঠিক আছে। তো আমাদের কোনটা, এটা হচ্ছে এম, এটা হচ্ছে ও, এটা হচ্ছে পি। এম ও পি এর মধ্যে কোন দুটি অংশ উদ্ভিদের বংশবিস্তারে অধিক গুরুত্বপূর্ণ, যুক্তি সহ তুলে ধরো, ঠিক আছে। তো আমরা যে ঘ নাম্বারটাতে একটু যাই, ঘ নাম্বারটাতে আমি চেষ্টা করেছিলাম যে যতটা ছোট করা যায়, বাট দেখলাম যে যদি ছোট করে ফেলো তাহলে কিছু গুরুত্বপূর্ণ বিষয়বস্তু এখান থেকে বাদ হয়ে যায়, তো যার কারণে এটা ছোট করা সম্ভব হয়নি। তো এখানে এই প্রশ্নটার উত্তরের জন্য তোমরা এখানে ভিডিওটা পজ করতে পারো অথবা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো পরবর্তীতে লিখে নেওয়ার জন্য। তবে আমি সাজেস্ট করব তোমরা এখনই লিখে নাও, কারণ পরে কখন লিখবে, কখন স্ক্রিনশট দেখবে সেটা সময় হয়তো বা নাও পেতে পারো, ঠিক আছে। এরপরে আমরা চলে যাই 2 নম্বরে। 2 নম্বরে দেখছো প্রথমে যে প্রশ্নটা ছিল, দুটো উদ্ভিদের চিত্র দেওয়া আছে এবং এক উদ্ভিদ থেকে আরেক উদ্ভিদের যে ট্রান্সফারিং মানে পতঙ্গের মাধ্যমে, ঠিক আছে, সেটাই এখানে পরাগায়নের যে বিষয়টা সেটা এখানে আমরা বুঝতে পারতেছি চিত্র দেখে। তো এখানে যদি ক নম্বরে আমরা দেখি অঙ্গজ প্রজনন কাকে বলে, তো এটার উত্তর হবে কোনো ধরনের অযৌন রেণু বা জননকোষ সৃষ্টি না করে দেহের অংশ খণ্ডিত হয়ে বা কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে যে প্রজনন ঘটে তাকে অঙ্গজ প্রজনন বলে। হয়তোবা উত্তরটা একটু বড়, বাট তোমাদের পড়তে হবে। অঙ্কুরোদ্গম বলতে কি বোঝায়? তো বীজ থেকে শিশু উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে অঙ্কুরোদ্গম বলে, এটাই হচ্ছে মেইন প্রসেস। তো এটা কিভাবে হয় সেটা একটু দেখি। যথাযথভাবে অঙ্কুরোদ্গম হওয়ার জন্য পানি, তাপ ও অক্সিজেন প্রয়োজন হয়। যখন ভ্রূণকাণ্ড মাটি ভেদ করে উপরে উঠে আসে কিন্তু বীজপত্রটি মাটির ভিতরে থেকে যায় তখন তাকে মুদগত অঙ্কুরোদ্গম বলে। আচ্ছা, এটা মুদগত হবে না, মৃদুগত হবে। যাই হোক, একটু আমরা স্পেলিং মিস্টেক করেছি, যেমন ছোলা, ধান ইত্যাদি। কখনো বীজপত্র ভ্রূণমুকুল মাটি ভেদ করে উপরে উঠে আসে তখন তাকে মৃদভেদী অঙ্কুরোদ্গম বলে, যেমন কুমড়া, রেডি, তেঁতুল। তো এইসব বিশিষ্ট না তোমরা হচ্ছে বইয়ের মধ্যে পেয়ে যাবে। তোমরা যদি বইটাকে একটু রিড করো ভালো মতো তাহলে যেটা হবে যে তোমরা মানে আমার যে ছোট ছোট মিস্টেকগুলো, স্পেলিং মিস্টেক হতে পারে, সেগুলো তোমরা ধরতে পারবে এবং সেগুলো তোমরা ঠিক করতে পারবে, ঠিক আছে। এরপর যদি আমরা গ নাম্বারটা দেখি, পি ও কিউ ফুলের মধ্যে পরাগায়ন ব্যাখ্যা করো। তো এখানে পরাগায়নের যে প্রসেসটা, পি থেকে কিউ এ কীভাবে পরাগায়ন হচ্ছে সেই প্রসেসটা আমরা এখানে লিখব। তো আমি চেষ্টা করছি যতটা সম্ভব এটা ছোট করে দেওয়ার, তো কারণ হচ্ছে প্রশ্নটার উত্তরই হবে অনেক ছোট। তোমরা একটা কাজ করো, জাস্ট এটাকে লিখে নাও এবং আমরা এরপরে আমরা স্কিপ করব, ঠিক আছে। তো তোমরা হচ্ছে এটাকে ভিডিওটা পজ করো, পজ করে এটা লিখে নাও। তো ঘ নম্বর যেটা ছিল আমাদের, ঘ নম্বরটা যদি একটু দেখি, চিত্রে কোন পরাগায়নটি নতুন বৈশিষ্ট্য সৃষ্টিতে ভূমিকা পালন করে? তুলনামূলক বৈশিষ্ট্য বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও, ঠিক আছে। তো এখানে কোন বৈশিষ্ট্য আমাদের খুঁজতে বলেছে, তো আমরা যদি একটু শুরুর দিকে একটু পড়ি যে উদ্দীপকের চিত্রে পি ও কিউ এবং আর ও এস দ্বারা দুটি ভিন্ন পরাগায়ন পদ্ধতি দেখানো হয়েছে। পি ও কিউ পরাগায়নে একই উদ্ভিদে দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগায়ন ঘটেছে। পি ও কিউ পরাগায়নটি হচ্ছে স্বপরাগায়ন। অন্যদিকে আর ও এস পরাগায়নের দুটি ভিন্ন গাছের দুটি ফুলের মধ্যে পরাগায়ন হয়েছে, অর্থাৎ আর ও এস পরাগায়নটি হলো পরপরাগায়ন, ঠিক আছে। তো আমাদের এখানে স্বপরাগায়ন এবং পরপরাগায়নটাকে একটু আলাদা করে বিশ্লেষণ করতে হবে, তাহলে আমাদের প্রশ্নের উত্তরটা কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি বন্ধুরা আজকের আমাদের লেকচার, আজকের আমাদের টপিক, আজকে আমাদের ভিডিও। তো আই হোপ তোমরা ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি ভিডিওটাকে লাইক করো। কোনো যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।